আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 25 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মাহতাব নয়ন বলল, আরে তোমরা? ফাহিম বলল, জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ফাহিম জিহাদ দুজনেই সালাম দিল। উত্তরে মাহতাব নয়ন বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে চলো। ফাহিম মুখটা অবলার মতো করে বলল, না ঠিক আছে আঙ্কেল, অন্য একদিন আসবো। মাহতাব নয়ন বলল, গেট পর্যন্ত এসে ঘুরে যাবে, এটা কেমন কথা? ভেতরে আসো। জিহাদ আর ফাহিম এবার তেজের বাবার দিকে তাকাচ্ছেন, যিনি আদরে আপ্যায়ন করছেন ভদ্রমতো। অন্যদিকে তেজের দিকে তাকালে তেজ যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে জ্বলছে। আগের যুগে যেমন অগ্নি পরীক্ষা দিতে হতো, সে আগুন হলো তেজ আর পরীক্ষা দুই বেচারা ফাহিম আর জিহাদের। তেজের কথা না শুনলে নির্ঘাত গর্দান, আর তেজের বাবার কথা না শুনলে বড় মানুষের কথার অবাধ্য, যেটাকে শুদ্ধ বাংলায় অসভ্যতা বলে। বাপ ছেলের মাঝখানে দুইজন একেবারে মাইনকাচি পায়ে ফেসে গেছে। গলার কাটা লাগছে এমন জায়গায়, গলার নিচেও যাচ্ছে না উপরেও আসছে না, একেবারে মাঝ বরাবর ঝুলে আছে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে ভ্যাভা করতে লাগলো। আচানক এদের কাহিনী দেখে মাহতাব নয়ন ঘাবড়ে গেল। তারপর বলল, তোমাদের আবার কি হলো? দুজন বলল, আসলে আঙ্কেল, আমরা আপনার সাথে এটা কেউ সহ্য করতে পারছে না, তাই আমাদের না যাই ভালো, অন্য একদিন আসবো ক্ষণে, আজ যাই। দুজনেই ঘুরতে নিলে মাহতাব নয়ন ঝাড়ি মেরে থামিয়ে দিয়ে বলল, কি সব আবল তাবল বলছো, চলো বাড়িতে। দুইজন মেয়েদের মতো হাত ধরে তেজের বাবার পেছন পেছন গেল। ভুলেও আর তেজের দিকে তাকালো না, যেন এখানে তারা ব্যতীত আর কেউ নেই। ভিতরে প্রবেশ করতেই মাহারিমা নয়ন বলল, আরে তোমরা যে? দুজনেই বলল, হ্যাঁ আন্টি, আঙ্কেল রাস্তা থেকে আমাদের টুকে আনলো। শেষের কথার গতি ছিল ধীর, তাই শুনতে না পেরে মেহেরিমা নয়ন বলল, কি বললে, শুনতে পাইনি বাবা। দুজনে আবারও বলল, কিছু না আন্টি, ও একটু বেশি বেশি বলে, ওর সমস্যা আছে। ফাহিম দাঁতে দাঁত চেপে জিহাদের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, কার সমস্যা আছে বললি? জিহাদ বলল, আরে ভাই রেগে যাচ্ছিস কেন? আমরা দুজনেই সবসময় বলির পাঠা হই। হঠাৎ রাইসা এসে বলল, আম্মু আমি এসে গেছি। ফাহিম বলল, এসে যখন পড়েছেন আসুন না, মনটা করি লেনদেন। সবে রাইসা এসে শাশুড়িকে বলছিল। রাইসার উত্তরে ফাহিম গানটি গেয়ে নিল, কিন্তু পেছনে ফিরে তাকায়নি এখনো। উক্ত ব্যক্তিকে দেখার জন্য পেছনে ঘুরতেই তেজকে দেখতে পেল। সিঁড়িতে দাঁড়িয়ে আছে, তাদের দিকে পিঠ দিয়ে উপরে উঠছে। রাইসার সামনে এমন বিদ্যুতের বেগে এসে দাঁড়িয়েছে যা রাইসা বুঝতে সময় লাগলো। যদি অতিরিক্ত চঞ্চল হতো তবে এতক্ষণে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলতো। বুকের ভেতরে এখনো ধরাস ধরাস করছে রাইসার। তেজ বলল, কোথায় যাচ্ছিলে? রাইসা বলল, আম্মুর কাছে। তেজ বলল, এখন যাওয়ার দরকার নেই, উপরে যাও। রাইসা ঠাই দাঁড়িয়ে রইল। এভাবে কোনো কথাবিহীন দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে প্রশ্ন করলো, যাচ্ছ না কেন? রাইসা বলল, জি আম্মু একা একা রান্না করছে, আমি একটু সাহায্য। তেজ বলল, তোমাকে বলেছে সাহায্য লাগবে? রাইসা মাথা দুলালো। তেজ বলল, তাহলে এখন সাহায্যের কোনো দরকার নেই, যাও। রাইসার মন খারাপ হলো, চুপ করে যেতে নেবে তার আগে তেজ থামিয়ে বলল আবার, এমনি সারাদিন চোখের সামনে 14 হাত ওনাটানো, আজ কি হলো? রাইসা বলল, জি। তেজ বলল, বাংলা কথা বুঝো না, তোমার এই মুখ ঢাকো। বলে নিজের বাম হাত উঠিয়ে ওড়না টেনে মুখ ঢেকে দিল। তারপর মিহিকণ্ঠে বলল, রুমে যাও। রাইসা আগামাথা কিছুই বুঝতে পারলো না, কিন্তু কিছু করার নেই, এই বাড়িতে থাকতে হলে এই মানুষের কথা মতো চলতে হবে। তাই আর দেরি না করে সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে লাগলো। তেজ ও সমান তালে পিছু পিছু উঠলো রাইসার ছোট্ট শরীরটাকে আড়াল করে। খানিকক্ষণ পর তেজ যখন উপরে উঠতে লাগলো, তখন ফাহিমার জিহাদ পেছনে ভেবলার মতো তাকিয়ে থাকলো। সামনের মেয়েটা কে ছিল? বলতে চেয়েও বলল না সেই দিনের কথা মনে করে। আর এদিকে খেতে বসে মার্জিয়ার পায়ে পা দিয়ে সুরসুরি দিচ্ছে জিহাদ। ভরা টেবিলে বন্ধুর বাড়িতে এসে বন্ধুর বোনকে এমন জ্বালাতন করছে, জানতে পারলে মনে হয় না একটা হাড্ডিও আস্ত রাখা হবে। তারপর বলল, তোমাদের জানা মতে ভালো কোনো কমার্সের টিচার থাকলে আমাকে জানিও তো। মাহতাব নয়নের কথা শুনে বুঝলো ফাহিম আর জিহাদকেই বলছে, কিন্তু কথা হলো কমার্সের টিচার কি করবে? ভাবতে ভাবতে ফাহিম বলল, জি আঙ্কেল, কমার্সের টিচার দিয়ে কি হবে? মাহতাব নয়ন বলল, রাইসাকে কোচিংয়ে দিতে হবে। কোচিংয়ে না দিলে পড়বে কিভাবে মেয়েটা? যদি ভালো কোনো খবর পাও আমাকে জানিও। জিহাদ হেসে বলল, আরে আঙ্কেল, ফাহিম নিজেও তো কমার্সের টিচার, ও ভালো পারবে, চাইলে আপনি রাখতে পারেন। মেহেরিমা নয়ন খুশি হয়ে তাকালো, তারপর বলল, যাক বাবা বাঁচলে। খুব চিন্তা হচ্ছিল মেয়েটার জন্য ভালো কোনো টিচার পাবো কিনা এই নিয়ে। ফাহিম যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ পেয়ে উঠল, কিন্তু সেটা মনে মনে। মাহতাব নয়ন বলল, কি হলো, তুমি কিছু বলছো না যে? তুমি কি রাজি না? ফাহিম দ্রুত মুখ খুলে বলল, না না আঙ্কেল, আমি রাজি। মাহতাব নয়ন বলল, তবে কাল থেকে চলে এসো, কখন তুমি ফ্রি থাকবে? ফাহিম বলল, আঙ্কেল আমি দুপুরে এসে পড়িয়ে যাব। মাহতাব নয়ন বলল, ঠিক আছে। হঠাৎ করে জিহাদ চেঁচিয়ে উঠল, আহ! সবার মনোযোগ গেল সেই দিকে। মেহেরিমা নয়ন জিহাদের কাছে আস্তে আস্তে বলল, কি হয়েছে? জোরপূর্বক হাস্যোজ্জ্বল মুখ করে বলল,
না না আন্টি, কিছু হয়নি, কিছু না। ফিরে বলল, মেয়ে যে আপনার লাথি মেরে আমার পাটায় টমেটো ভর্তা বানিয়ে দিল। মার্জিয়া জিহাদের দিকে তাকিয়ে চোখ টিপ মারলো, ইশারায় বুঝালো, কেমন লাগে এখন? এতক্ষণ আমার পায়ে খুঁচাচ্ছিলে, বুঝো মজা, কত ধানে কত চাল। আর এদিকে তেজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তাওয়াল হাতে নিয়ে মুছতে মুছতে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজা থেকে 2 পা এগিয়ে আসতেই সামনে নজর পড়ল, খাটের উপর রাইসা বসে আছে আর তার কোলে মাথা লাগিয়ে ওরিও চুপচাপ শুয়ে আছে। হাত দুটো দিয়ে রাইসার ডান হাত আবদ্ধ করে রেখেছে, যেন পরে যাওয়া বা ছেড়ে যাবে বলে শক্ত করে ধরে রেখেছে, যাতে করে রাইসা না যেতে পারে। রাইসা ওরিওর মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছে বাচ্চাদের মতো, যা দেখে তেজ কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল, নয়তো তেজের আগমন ঘটে সিটিয়ে যাবে আর এমন মায়াবী মুখটা ভীতুতে পরিণত হবে। তেজ আনমনে কিছু ভেবে নিল, নট ব্যাড, দেখে মনে হচ্ছে আমার বাচ্চার মা লাগছে, পারফেক্ট কম্বিনেশন। ওরিও রাইসার দিকে তাকিয়ে বলতে লাগলো, মাও মাও। রাইসা মিষ্টি এসে বলল, হ্যাঁ বাবা। বলে কিছুক্ষণ ভাবনাই গেল, আচ্ছা বাবা নাকি মা বলবো, ছেলে বিড়াল নাকি মেয়ে বিড়াল আমি তো জানি না। বলেই মন খারাপ করলো। তেজ আবার আয়নার সামনে দাঁড়াতে দাঁড়াতে বলল, ছেলে। রাইসা তেজের কণ্ঠে জড়সড় হয়ে বসলো, তবে কানে পৌঁছালো বিড়ালটা ছেলে বিড়াল। সেই তখন রাইসা উপরে আসছিল, তখন তেজ রাইসাকে নিজের রুমে এনেছে। এটা বলে এনেছে যে, তোমার এতই যখন কাজ করার ইচ্ছে তো চলো আমার রুমে, ওগোছালো হয়ে আছে, গুছিয়ে দিবে, এছাড়াও অনেক কাজ আছে। সেই থেকে বসেই আছে রাইসা, খাটের উপর বসিয়ে রেখেছে পটের বিবির মতো, না কিছু বলছে আর না যেতে বলছে। কাজ করার বাহানায় এনেছে, কিন্তু তার রুম কখনো অগোছালো হয় নাকি সন্দেহ। এতই পরিপাটি তেজ রাইসাকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এলো। রাইসা তো মুখ আঠার মতো লাগিয়ে রেখেছে, বোমার মতো তেজের তেজ কখন ফেটে যায় বলা যায় না, ক্যারেক্টার ঘুরতে সেকেন্ড সময় নেয় না। এই এখন কত ধীরে কথা বলছে, যেন জোরে কথা কি সেটা কোনোদিন জানেই না। বলা তো দূর। রাইসা আয়নার দিকে তাকালো, যেখানে তেজের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। বুকের ভেতর আচানক নিঃশ্বাসের গতিসীমা বেড়ে গেল। তেজ গলায় টাওয়াল জড়িয়ে চুলে হাত লাগাতেই নজর কাড়লো মায়াবী হরিণীর চোখ দুটো, যা তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটা যেন একটু ভয়ও পায় না, এখন দেখলে যে কেউ বলবে এই মেয়ের ভয়ের লেশ মাত্র নেই। অথচ এখন ওই সজ্ঞানে ফিরুক, সামনে বসা বিড়ালকে বাঘ মনে করবে। রাইসা হঠাৎ চোখ ফিরিয়ে নিল, হাতের উপর হাত রেখে খামচে ধরলো, বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, তুই কি লজ্জা শরম খেয়ে ফেলেছিস? এভাবে একটা ছেলের দিকে তাকিয়ে আছিস, ছি। উনি কি ভাববেন এখন? নিশ্চয়ই আমি খারাপ মেয়ে এটাই ভাববেন। তেজ রাইসার নিচু মুখের আদলে টেনশন আর ভয় বুঝে মুচকি হাসলো। তেজকে কখন মার্জিয়া খেতে ডাকার জন্য নিচে এসেছিল, তখন বলে দিয়েছে সে এখন খাবে না, আর রাইসাও তার রুমে আছে, ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে। মার্জিয়ার মনে প্রশ্ন থাকলেও বড় ভাইকে কোনো প্রশ্নই করতে পারলো না, বিষয়টা খারাপ দেখাবে। কিন্তু তেজ যে কাজের জন্য হলেও রাইসাকে নিজের রুমে এনেছে, আগের মতো রাগারাগি করেনি, এটাই অনেক। মার্জিয়া খুব একটা ছোট নয়, তাই আর কথা বাড়ায়নি। কিছু সম্পর্ক তো ধীরে ধীরে জানা বোঝার মাধ্যমে শুরু হয়, ঝগড়া মারামারি থেকেও ভালোবাসা হয়। সেখানে যদি তেজ রাইসার সম্পর্ক একটা নতুন ভালো কিছু হয়, তাহলে মার্জিয়া খুব খুশি হবে। আর এদিকে বাবা, দুটোতে তো অনেক সুন্দর লাগছে। মায়ের জবাবে মার্জিয়া বলল, ঠিক বলেছ মা। যাই হোক, বজ্জাত বিড়ালকে কুলে নিয়ে রাইসাকে খুব সুন্দর লাগছে, কেমন সুন্দর নিরীহ মতো তাকিয়ে আছে, যেন ভাজা মাছ চোখের সামনে রাখলেও খাবে না। রাইসা বিন্দু হাসলো। মার্জিয়া ফের বলল, তুমি যতটা সহজ মনে করেছো ততটাও নিরীহ কিন্তু ওই বেচারা নয়, এক্ষুনি ছেড়ে দিলে আমাকে ধাওয়া করবে চোর পুলিশের মতো। রাইসা হাসলো, এই হাসিতে যেন কোনো দুঃখ লোকানো নেই, মন খুলে হাসলো, যেন প্রকৃতি তাকে সেই সুযোগ দিল। আজ তুই হাস, মন খুলে হাস, এই হাসিতে কোনো বিষাদের ছোঁয়া স্পর্শ করতে পারবে না। তারপর বলল, চলো আমরা বাগানে যাই। রাইসা হেসুচোখ মাথা নাড়িয়ে চলল মার্জিয়ার সাথে সাথে। দুজনেই বসে আছে বাগানে পেতে রাখা বেঞ্চে, দুজনের মধ্যেই টুকটাক গল্প হলো। মার্জিয়া বেশ মিশুক মেয়ে, কাউকে পাশে পেলেই মুখে যেন খই ফুটে। রাইসা শুধু উত্তর ব্যতীত কোনো কথা বলছে না, মনোযোগ দিয়ে মার্জিয়ার কথা শুনছে, যেন সামনে স্বয়ং সানজিদা বসে আছে। মনটা আচানক নড়ে উঠল, সকালেও এমনটা মনে হলো। আচ্ছা রাইসা, তোমার বাড়ির কথা মনে পড়ে না? এমন প্রশ্নের ঠিক কেমন উত্তর দেওয়া উচিত রাইসা বুঝলো না। আচ্ছা, দিনের পর দিন যেখানে অত্যাচারিত হতে হয়, সেখান থেকে মুক্তি মেলার পরও কি আবার সেখানের কথা মনে পড়বে, কিংবা যেতে মন চাইবে? বাড়ির কথা যদি বলতে হয় তবে আসলেই মনে পড়বে। বাড়ির মানুষ দুর্ব্যবহার করলেও বাড়ি তো কিছু করেনি, সেই বাড়িতেই তো অনেক বড় হয়ে এলো। সে নিশ্চয়ই এতটা স্বার্থপর নয় যে ভুলে যাবে। মেরে হলেও তো তাকে মানুষ করেছে, সেটাই কে করতো? বাড়ির কথা বলতে রাইসা সবার কথাই মনে পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে সবার জন্য দোয়া করে, তাদের প্রতি কোনো অভিযোগ নেই, তাদের মুক্তি দিতে পেরেছে, এটাই কম কি সে? বাড়িটা তার শেষ ভালোবাসা ছিল, সেখানেই তার মা বেঁচে থাকতে একটা সময় সংসার করেছিল। সেই বাড়িতে হাজার হাজার কষ্টের মাঝেও মায়ের গন্ধ ভেসে থাকতো, যা শত ব্যথাকেও নিরাময় করতে পারে। এই কারণেই হয়তো রাইসা সেখানে দিন যাপন করতে পেরেছে। জীবনের টানাপূরণে কত কথা যে ভুলতে হয় তার কি কমতি আছে? রাইসা তাদেরকে খুব ভালোবাসে। তারপর বলল, কি হলো, কথা বলছো না যে? বলো মার্জিয়া। রাইসা একটু চমকে তাকালো, এতক্ষণ যেন ভেতরেই ডুবেছিল।
ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, মনে পড়ে, খুব মনে পড়ে, তবে আগের মতো কষ্ট নিয়ে না, এখন শুধু দোয়া করে যেন সবাই ভালো থাকে। মার্জিয়া ভ্রুকুসকে তাকালো, তারপর বলল, তোমার কথাবার্তা খুব আলাদা, আমাদের মতো না, প্রশ্নব্যতীত কথাই বলো না, এত চুপচাপ কেন তুমি, যেন বড় বড় মানুষের মতো যুক্তিওয়ালা। রাইসার উত্তর দেওয়ার মতো প্রশ্ন খুঁজে পেল না। কিছু মানুষকে সময় খুব তাড়াতাড়ি বড় করে দেয়, যাতে তারা নিজেদের অবস্থান সম্পর্কে উপলব্ধি করতে পারে। এমন রাইসা কত ঘরে ঘরে আছে তার হিসেব নেই। তাদেরও তো ইচ্ছে করে নিজেদের ইচ্ছা পোষণ করতে, একটু চঞ্চলতা দেখাতে, হাসি খুশি বাবার মায়ের নয়নের মণি হতে, আহ্লাদে আটখানা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র আবদার করতে। রাইসা কখনোই এই আবদারটুকু করতে পারেনি তার বাবার কাছে। বাবারা তো মেয়ে বলতে পাগল। কত দেখেছে স্কুলে তার সহপাঠীদের বাবা মা এসে দাঁড়িয়ে থাকতো, ছুটির সময় নিয়ে যেত, আবার সঙ্গে করে দিয়ে যেত। যাওয়ার সময় সন্তানদের কপালে কত আদর মেখে চুমু দিত। সেদিকে ডেব ডেব করে তাকিয়ে থাকতো রাইসা। তাকে আদর করার মতো কেউ ছিল না, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো মানুষও ছিল না। কত ইচ্ছে করতো তার বাবার কোলে ওঠার, একটু আদর ভালোবাসা পাওয়ার, অথচ পায়নি। ভাগ্য সকলের জন্য সহায় হয় না, তাকে কেবল স্বপ্নরূপে দেখা যায়। ছোঁয়ার মতো স্পর্ধা কখনোই হয় না। আকাশ কুসুম কল্পনা সবাইকে মানায় না। রাইসা কল্পনায় সুখী ছিল। তার ঘরের মেঝেতে একটা ছবি আঁকানো আছে, যেটা তার বিছানার নিচেই। আঁকানো বলতে বাইরে থেকে একটা ইটের টুকরো এনে মেঝেতে এঁকেছিল। তখন খুব ছোট ছিল, বয়স 6-7 হবে মনে হয়। তাকে খুব মেরেছিল নাবিলা বেগম। কারণটা ছিল তরকারিতে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়েছিল, একেবারে পুড়েও যায়নি, সবে 2-1টা পুড়তে ধরেছে। এই ক্ষুদ্র কারণে তাকে চুলো থেকে ডাল বের করে আঙিনায় ফেলে মেরেছিল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।